হবে। আমি সেটা কথা বলতেছি। কারণ যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটাকে আমি বলতেছি একটা হেডিংয়ে। আগে আমার হেডিংটা বলি। এটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। আমি একটু ভেঙে ভেঙে বলবো যাতে আপনারা বুঝতে পারেন। আমি শব্দটা বললাম হচ্ছে মেটাবলিক সিনড্রোম। আপনার কেউ আবার সিমটম মনে করবেন না, কারণ সিমটম এবং সিনড্রোমের ভিতরে একটু পার্থক্য আছে। তার মানে আমার যে মূল টপিকস হচ্ছে মেটাবলিক সিনড্রোম নিয়ে আজকে আমি কথা বলবো। এইটাকে আমি ভেঙে ভেঙে বলি 5 in 1। তার মানে কি, এটা একের মধ্যে পাঁচ। কি বললাম? একের মধ্যে পাঁচ। তারপর আর একটা জিনিস বলবো, সেটা আমার একটা ফর্মুলা, 5:5। কেন 5:5 সেটা বলতেছি এরকম, যে আপনি যদি এই লেকচারটা আজকে ফলো করেন এবং সাথে যদি হেলথ গ্রিন ওয়ার্ল্ডের সাথে থাকেন, আপনি নেক্সট 5 ইয়ারে সারা ওয়ার্ল্ডে প্রায় $5 ট্রিলিয়ন বিজনেস হবে। এটা কল্পনা করা খুবই কঠিন হবে। আমি শুধু সংখ্যাটা বললাম, পরে আমি এটা জাস্টিফিকেশন দেবো, কিছু ডাটা উপস্থাপন করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি কয়েকটা শব্দ বললাম আজকে, সেটা হচ্ছে কি মেটাবলিক সিনড্রোম এবং 5 in 1। আর একটা শব্দ বললাম যে নেক্সট 5 ইয়ার্স $5 ট্রিলিয়ন বিজনেস করা সম্ভব। সারা ওয়ার্ল্ড ব্যাপী আমি ডাটা বলছি এটা। সারা ওয়ার্ল্ড নিয়ে, যেহেতু আপনার হেলথ গ্রিন ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডে কাজ করে, আমি সেই সারা ওয়ার্ল্ডের ডাটা বলছি এবং আমি বাংলাদেশের তথ্য আলাদাভাবে আপনাদেরকে বলবো। আমি তাহলে এই আমার ভূমিকা দিলাম এবং এর মধ্যে আজকে আমি যে শব্দগুলো ব্যবহার করব, কিছু কিওয়ার্ড আমি এখন আপনাদেরকে বলছি, যে এই কিওয়ার্ডগুলো, এই মূল শব্দগুলোর মধ্যেই আজকে আমার এই আলোচনা শেষ হবে। প্রথমত আপনারা প্রায় আমি বলবো যে মেটাবলিক সিনড্রোমের মধ্যে আপনি পাবেন হাইপার টেনশন, আমি বলবো মানে উচ্চ রক্তচাপ। তারপর ট্রাইগ্লিসারাইড মানে আপনার যে রক্তের ব্যাড কোলেস্ট্রল যেটা বলে, এইচডিএল বলবো, ডায়াবেটিক্স মেলাইটাল সম্বন্ধে কথা বলবো, ওবেসিটি সম্পর্কে কথা বলবো মানে স্থূলতা। তারপর বিএমআই নিয়ে কথা বলবো, সেন্ট্রাল ওবেসিটি নিয়ে কথা বলবো, আইআর নিয়ে বেশি কথা বলবো। আইআর, ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা বলে আইআর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপরে আপনার রোগ প্রতিরোধের সাথে সাথে রোগ চিকিৎসার জন্য যেটা বলে সঠিক খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবো এবং সঠিক নিয়মাচার নিয়ে কথা বলবো, একটা সার্কাডিয়াম রিদম নিয়ে কথা বলবো। এই হচ্ছে মোটামুটি আজকের আমার কিওয়ার্ড। কয়েকটা শব্দ আমি বললাম, আপনারা অবশ্যই এই শব্দগুলোর সাথে পূর্বে পরিচিত, কারণ সারা বাংলাদেশে এমন কোনো পরিবার নেই যে পরিবারে 2-4-10 জন এই রুগীগুলা নেই। তাহলে আমি এবার আলোচনায় আসি, যে মেটাবলিক সিনড্রোম যেটা বললাম, এই মেটাবলিক সিনড্রোম জিনিসটা কী? মেটাবলিক সিনড্রোম হচ্ছে 5টা রোগকে একত্রে ডাক্তারি ভাষায় মেটাবলিক সিনড্রোম বলতেছে। 5টা যে স্বাস্থ্য বিষয়ক সমস্যা, প্রধান স্বাস্থ্য বিষয়ক সমস্যা, সেটাকে একসাথে মেটাবলিক সিনড্রোম বলতেছে। এখন এই মেটাবলিক সিনড্রোমটা নিয়ে কথা বলতেছি, আর এখানে যারা আছেন সবার উদ্দেশ্য হচ্ছে বিজনেস। আমি কিন্তু বিজনেসের পলিসি দেব এবং এর সাথে কী কী প্রোডাক্ট রিলেটেড আছে সেগুলো আমি বলবো। আর এই মেটাবলিক সিনড্রোম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি, এটা আমাকে পুরোপুরি শেষ করতে মিনিমাম 3টা ক্লাস লাগবে। আজকে আমি প্রথম ভূমিকা দেব, আর পরবর্তীতে আরও 3টা বিষয় নিয়ে কথা বলবো। এবং এইটা যদি আমরা আলোচনা করি তাহলে কি হবে, সারা ওয়ার্ল্ডে যত রুগী আছে, সারা ওয়ার্ল্ডে বর্তমানে যত রুগী আছে, সেটার 25-30% রুগী এইটার মধ্যে ঘোরাঘুরি করে, এই প্রবলেমগুলো নিয়ে ঘোরাঘুরি করে। এবং ভবিষ্যতে যেটা দাঁড়াচ্ছে, আগামী 2035 থেকে 40 সালের ভিতর প্রায় 400 কোটি, সারা ওয়ার্ল্ডে প্রায় 400 কোটি লোক এই সমস্যার মধ্যে থাকবে। এর মধ্যে 200 কোটি লোক বিভিন্নভাবে এই রোগের জন্য চিকিৎসার জন্য যাবে। এই হচ্ছে মনে করেন যে এটার উদ্দেশ্য, এই প্রোডাক্টটা। এবং এই যে রোগগুলো নিয়ে কথা বলবো, এই রোগগুলোর সাথে আপনার আমাদের হেলথ গ্রিন ওয়ালের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পূর্ণ ম্যাচিং আছে, এবং সেগুলোর একটা ধারাবাহিকভাবে কোনটার পরে দিতে হবে এবং কেন দিতে হবে সেটা একটা গাইডলাইন আমি আজকে বলবো। এবং এটা নিয়ে যেটা আমি আরেকবার বলছি, এটাকে আবার স্মরণ করে দিচ্ছি, এটা হিসাব করতে অনেক কঠিন হবে এবং এটা কল্পনা করতেও কঠিন হবে, যে আগামী 5 বছরে সারা ওয়ার্ল্ডে প্রায় $5 ট্রিলিয়ন শুধু ব্যয় হবে এই রোগগুলোর চিকিৎসার জন্য। এবং মজার বিষয় হচ্ছে, এই রোগগুলোর জন্য আসলে অ্যাকচুয়ালি কোনো ওষুধ নাই। এই রোগগুলোর চিকিৎসার জন্য দরকার হচ্ছে 2টা বিষয়, একটা হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস আর নিয়ন্ত্রিত জীবনাচার। এই 2টা জিনিস হচ্ছে এই রোগের মূল সমাধান। আমরা এখন এটা নিয়ে পরবর্তীতে যাচ্ছি আসলে কী বিষয়টা বলে। তাহলে আমি 5টা মূল যে সমস্যা সেটা বলতেছি। একটা হচ্ছে অ্যাবডোমিনাল ওবেসিটি বলছে। অ্যাবডোমিনাল ওবেসিটিটা কি? এটা হলে বলে সেন্ট্রাল ওবেসিটি অথবা অ্যাপেল শেপ ওবেসিটি। এটা নিয়ে আমি পরে মাপজোপ বলতেছি কীভাবে আপনি বুঝবেন যে তার সেন্ট্রাল ওবেসিটি আছে। তাহলে প্রথম হচ্ছে ওবেসিটি আছে, এখন শুধু নর্মাল ওবেসিটি না, এটা বলতেছে যে আপনার অ্যাবডোমিনাল ওবেসিটি। আমি একবার মাপটা বলে দিই। অ্যাবডোমিনাল ওবেসিটির বিষয়টা আসলে এরকম হবে, পুরুষের ক্ষেত্রে যদি কারো মাজার মাপ
40 সেন্টিমিটার বেশি, 40 ইঞ্চির বেশি হয় বা 102 সেন্টিমিটার হয়, তাহলে তাকে বলা হবে যে সে অ্যাবডোমিনাল ওবেসিটিতে আছে। আর মহিলাদের ক্ষেত্রে কী হবে, যদি মাজার মাপ 35 ইঞ্চি হয় বা 88 সেন্টিমিটার বেশি হয়, তাহলে বুঝতে হবে সে অ্যাবডোমিনাল ওবেসিটিতে আছে। এবং এইটা যদি আপনি দেখেন, তাকে দেখা যাবে আপেলের মতো। তাহলে আপনি এরকম যদি অবস্থা পান, তাহলে তাকে বুঝবেন যে তার হচ্ছে আপনার অ্যাবডোমিনাল ওবেসিটি আছে। এবং এটার ওজন এবং বিএমআই কীভাবে ক্যালকুলেশন, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এর পরে 2 নম্বর যে প্রবলেমটা পাওয়া যাবে, সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার, মানে উচ্চ রক্তচাপ রুগী নেই এটা কোনো জায়গায় এরকম নাই, অনেক রুগী আপনার উচ্চ রক্তচাপ রুগী আছে। তারপর হচ্ছে হাই ব্লাড সুগার, মানে যেটাকে বলে আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অথবা আইআর, ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমি আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো। এরপর আছে আপনার হাই সিরাম ট্রাইগ্লিসারাইড, মানে টিজি যেটা বলে, টিজি লেভেল বেশি থাকবে। টিজি লেভেল কত বেশি থাকবে, সেটা হচ্ছে যদি আপনার ফাস্টিং 150 এর বেশি থাকে। আর ব্লাড সুগার কত বেশি থাকবে, ব্লাড সুগার বলছে যে খালি পেটে ফাস্টিং ব্লাড সুগার হবে 110 মিলি, 110 অথবা 6.1। আর উচ্চ রক্তচাপ কত থাকবে, উচ্চ রক্তচাপ যদি থাকে 130/85, তাহলে সেটাকে বলবো আমরা উচ্চ রক্তচাপের রোগী। এর সাথে সাথে থাকবে লো সিরাম লো ডেনসিটি লাইপোপ্রোটিন, মানে এইচডিএল, যেটাকে আমরা বলি ব্যাড কোলেস্ট্রল। এই ব্যাড কোলেস্ট্রলের মাত্রাও বেশি থাকবে। কীরকম থাকবে, মানে অ্যাবনর্মাল থাকবে। পুরুষের ক্ষেত্রে থাকবে 40 আর মহিলাদের ক্ষেত্রে থাকবে 50। তাহলে মূল পয়েন্টে আপনারা বুঝাতে পারলাম যে এইরকম সিমটম মনে করেন যে আপনি যদি রোগীর ভিতর পান, এর ভিতর এই যদি আমি 5টা বললাম, 5টার মধ্যে যদি কারো 3টা বর্তমান থাকে, যদি 5টার মধ্যে 3টা বর্তমান থাকে, তাহলে তাদেরকে বলা হবে মেটাবলিক সিনড্রোমের রোগী। আমি আবার রিপিট করতেছি, এই 5টা যে বললাম, এই 5টার মধ্যে যদি মিনিমাম 3টা কারো ভিতরে অবস্থান করে, তাহলে হবে মেটাবলিক সিনড্রোমের রোগী। এখন কোনো কোনো ক্ষেত্রে থেকে আপনি 5টা একসাথেও পেতে পারেন, তাহলে তো আরও বেশি সমস্যা তার। তাহলে আমরা মিনিমাম বলতে 3টা থেকে 5টা সমস্যা যদি একসাথে পাই, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। এখন আসেন এই মেটাবলিক সিনড্রোমের আসল কারণটা কী। কারণটা হচ্ছে বড় দাগে যদি বলি, প্রথমত হচ্ছে এটা খাবারের সাথে জড়িত। কীরকম, সে হাই ক্যালোরি খাবে আর হচ্ছে লো নিউট্রিয়েন্ট খাবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আমাদের খাবারে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে নিউট্রিয়েন্ট, একটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি হলো কোনগুলা, যেগুলো মনে করেন যে আপনি যদি মনে করেন যে কার্বোহাইড্রেট খান, যেটা বলি আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্ট। ম্যাক্রো মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, অথবা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এই 3টা যদি আমরা বেশি পরিমাণে খাই, তাহলে আমাদের ভেতর এটা ক্যালোরিতে বেশি। আর নিউট্রিয়েন্ট, আমরা যদি বিভিন্ন ধরনের সবজি ফল কম খাই, তাহলে হবে আপনার নিউট্রিয়েন্ট লো হবে। সাথে যদি তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়, মানে যদি কেউ মুভমেন্ট কম করে, তাহলে তাদের ভিতর এই সমস্যাগুলো দেখা দেবে। সাথে যদি তার স্ট্রেস থাকে, তারপর যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, যদি একটু এইজিং হয়, মানে 40 বছরের বেশি হয়, টাইপ 2 ডায়াবেটিস থাকতে পারে, করোনারি হার্ট ডিজিজ থাকতে পারে, তারপরে কারো কারো সিওপিডিও আমরা বলি, মানে ফুসফুসের দীর্ঘদিনের সমস্যা থাকতে পারে, তারপর কারো থাকে বাতের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, এইগুলা হইলে আমরা বলবো যে তার ভিতর মেটাবলিক সিনড্রোম আছে। এবং এটা 2023 সালে আপনার যেটা বলা হয় ন্যাশনাল কোলেস্ট্রল এডুকেশন প্রোগ্রাম, এটাকে মনে করেন যে এই যে আমি যে একটু আগে যে গাইডলাইনগুলো বললাম, যে মেজারমেন্টটা বললাম, এই মেজারমেন্টের আঙ্গিকে সারা ওয়ার্ল্ডে সবাই মেটাবলিক সিনড্রোম নামে ওই যে লক্ষণগুলো বললাম, আবার আমি মাপটা বলতেছি, যদি কারো মানে মাজার মাপ 40 সেন্টিমিটারের বেশি হয়, 40 ইঞ্চির বেশি হয় পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 35 ইঞ্চির বেশি হয়, তারপরে এইচডিএলের মাত্রা যদি মনে করেন 40-এর কম বা বেশি হয় হচ্ছে পুরুষের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে যদি 50 হয়, হ্যাঁ, আর ব্লাড প্রেশার যদি 130 থেকে 130/85-র ভিতর হয়, তাহলে তাদেরকে বলবো আমরা সে আপনার মেটাবলিক সিনড্রোমে ভুগতেছে। তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই 3টার মধ্যে যদি 5টার মধ্যে যদি 3টা কারো ভিতর অবস্থান করে, তাহলে সেটাকে বলবো আমরা মেটাবলিক সিনড্রোম। এখন আমি আরেকটা বিষয় নিয়ে আসতেছি, যে আসলে এটা এত ভয়াবহতা কেন। তাহলে আমি কিছু ডাটা আপনাদেরকে বলি, যে আসলে যে কী পরিমাণ রুগী বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে আছে, বিশেষ করে আপনার ডায়াবেটিস পরিস্থিতিটা আপনাদেরকে আমি একটু ডাটা দিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ভয়াবহতাটা কোথায় আছে। আমি বাংলাদেশের ডাটা আগে বলতেছি, যেমন বাংলাদেশে এই মুহূর্তে যদি বলি, আপনার প্রায় 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত আছে। কত বললাম, 1,31,00,000, কল্পনা করুন বিষয়টা। এবং এটা হচ্ছে সারা বিশ্বের ভেতর 8ম অবস্থানে আছি আমরা।
সারা ওয়ার্ল্ডে যত ডায়াবেটিস আছে সেটা যদি ক্যালকুলেশন করে ডাটা করা হয় তার অষ্টম অবস্থানে আমরা আছি, এবং এর ভিতর 40.5% রুগী মানে শনাক্তের বাইরে রয়ে গেছে। তার মানে কি আপনার কত স্কোপ আছে দেখেন এই রুগীগুলা। এবং বলা হয় যে যদি এই ধারা চলতে থাকে 2045 সালে বাংলাদেশে ডায়াবেটিস রুগী হবে 2,23,00,000। তার মানে কত রুগী আপনার হবে শুধু ডায়াবেটিসের বিষয়। এবং নিয়মিত চিকিৎসা না করিয়ে বা করার কারণেও মনে করেন যে আপনার ইনসুলিন নেওয়ার পরও 80% রুগীর কোনো সমাধান হচ্ছে না। তার মানে কি যদি কেউ নিয়মিত ওষুধও খায় তারপরও আপনার ডায়াবেটিসটা সে নির্মূল করতে পারতেছে না, সেটা হলো আইআরের কারণ হচ্ছে। আমি আইআরটা নিয়ে আলাদাভাবে কথা বলতেছি। এরপরে দেখেন বাংলাদেশে যত মনে করেন যে রুগী বা যে মৃত্যু হয় তার 10% হচ্ছে ডায়াবেটিস যত কারণে ঘটতেছে, এবং এটার কারণে বিভিন্ন ধরনের পঙ্গুত্ব দেখা দিতে পারে, বিশেষ করে হৃদরোগ, কিডনি সমস্যা, স্ট্রোক এবং অন্যান্য সমস্যা দেখা দেয়। আর মজার বিষয় হচ্ছে কি দেখেন এখন গ্রামের মানুষও কিন্তু আপনার ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে। আগে একটা সময় মনে করা হতো যে গ্রামের মানুষ মনে হয় ডায়াবেটিস আক্রান্ত হয় না, গ্রামের মানুষও প্রায় 14% মানুষ ডায়াবেটিস আক্রান্ত হয়। এবং আরেকটা খারাপ বিষয় হচ্ছে যে যারা ডায়াবেটিস আছে তারা নিজেরাও কিন্তু মনে করে যে তাদের ডায়াবেটিস আছে, এবং ভয়তে তারা রোগীর ডাক্তারের কাছেও যায় না বা পরীক্ষা করে না। এরকম আছে প্রায় 43% যে তারা কখনোই ডায়াবেটিস আছে এটা সন্দেহ করে ডাক্তারের কাছে যায় না। তাহলে আমি ডায়াবেটিসের পরিস্থিতি একটু বললাম। এবার আমি দ্বিতীয় অবস্থান যেটা আছে উচ্চ রক্তচাপের পরিস্থিতি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। উচ্চ রক্তচাপ কীরকম আছে সেটা বাংলাদেশে বলা হয় 4 জনের মধ্যে 1 জন, 4 জন যদি আপনি একসাথে থাকে তার মধ্যে 1 জন আপনার এই উচ্চ রক্তচাপে আক্রান্ত আছে। তার মানে গড়ে প্রায় 25% রুগী আপনার 21 থেকে 25% বলা হয় এই উচ্চ রক্তচাপে ভোগে। এবং এই উচ্চ রক্তচাপের কারণে আপনারা জানেন হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনি সমস্যা ঘটতে থাকে। এটা বলা হয় যে প্রায় 71% যে আমাদের স্ট্রোক এবং ক্যান্সার বা কিডনি রোগ এবং শ্বাসতন্ত্রের রোগ বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে এই উচ্চ রক্তচাপের কারণে। এবং এখন মজার বিষয় হচ্ছে কি যে শুধু যে মনে করেন যে বয়স্কদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ তা না, এখন মনে করেন যে 18 বছরের পরেই অনেকে আপনার এই উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে যাচ্ছে। এবং এটা যেটা যদি টোটাল সংখ্যা বলি বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 3,80,00,000 লোক মনে করেন যে আপনার এই বিভিন্নভাবে আপনার এই উচ্চ রক্তচাপে ভুগতেছে। এর ভিতরে 67% মনে করেন জানেই না যে তাদের মনে করেন যে ডায়াবেটিসটা আছে, এবং 64% রুগী কোনো ওষুধ গ্রহণ করে না। মাত্র 14% মানুষ মনে করেন যে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারতেছে। তাহলে বুঝতে পারতেছেন যে অবস্থাটা কত ভয়ানক অবস্থা আমাদের বাংলাদেশে আছে, যে উচ্চ রক্তচাপ কত জটিল অবস্থায় আছে। এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে এই মাত্র এই 76% উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। দেখেন আমি প্রথমেই বলছি যে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মানে 76% রুগী কিন্তু আপনার যদি লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট চেঞ্জ করে তাহলে সে এটা নিয়ন্ত্রণ করতে পারবে। 3 নম্বর যেটা আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এবার ওবেসিটি নিয়ে একটু কথা বলি। ওবেসিটির অবস্থাটা কীরকম সেটা দেখুন। যেটা আমরা বলতেছি বয়সের তুলনায় বা উচ্চতার তুলনায় যদি ওজন বেশি থাকে, বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এখন 17% রুগী মনে করেন যে লোক আছে যারা স্বাভাবিক আছে, তাদের ওজন বেশি। এবং এই ওজনের কারণে কি হতে পারে, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস বা কিডনি সমস্যা, বাতজনিত সমস্যা এগুলো ঘটতে পারে। এবং এটা বলা হচ্ছে পৃথিবীতে বলতেছে মোট জনসংখ্যার 1/3 অতিরিক্ত ওজনজনিত ঘটনার শিকার। তাহলে দেখেন সারা ওয়ার্ল্ডে ডাটা এবার দেখেন 1/3 মানুষ কিন্তু আপনার এই অতি ওজনের কারণে ভুগতেছে। কীরকম, সারা ওয়ার্ল্ডের ভিতরে যে সমস্ত দেশে অতি ওজনের লোক বেশি আছে তার মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে প্রথম, চীন হচ্ছে দ্বিতীয়, ভারত হচ্ছে 3 নম্বর, রাশিয়া হচ্ছে 4 নম্বর, তারপর আছে ব্রাজিল, মেক্সিকো, মিশর, জাপান, জার্মানি, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। এই 10টি দেশ হচ্ছে সারা ওয়ার্ল্ডে যত মোটা মানুষ আছে তার 50% এখানে বাস করে। এবং বিশ্বের 50 কোটিরও অধিক যুবকরা মনে করেন যে এই ঘটনার শিকার হবে। হ্যাঁ, মানে ওবেসিটি কী পরিমাণ ভয়াবহ হচ্ছে বলা হচ্ছে, দেখেন আরেকটা ডাটা বলা হচ্ছে যে 2035 সালে মোট জনসংখ্যার 51% পৌঁছাতে পারে এই ওবেসিটিতে। কারণ সে সংখ্যাটা দাঁড়াবে প্রায় 400 কোটি, এবং এই 400 কোটি বিভিন্ন ওজনে ভুগবে। তার মধ্যে প্রায় 200 কোটি লোকের চিকিৎসা প্রয়োজন হবে। 200 কোটি লোকের আপনার অতি ওজনজনিত কারণে আপনার চিকিৎসা প্রয়োজন হবে। এবং এর মধ্যে এশিয়াও এখন ভয়াবহ অবস্থা আছে। এশিয়া এবং উন্নয়নশীল দেশ, মধ্য এবং নিম্ন আয়ের দেশগুলো এটার মধ্যে আক্রান্ত হবে। এবং দেখেন একই সময় স্থূলতার জন্য চিকিৎসা বাবদ ব্যয় দাঁড়াবে কত সেটা বলেন, $40 লাখ কোটি। $40 লাখ কোটি এটাকে বলছে যে যা বিশ্বের মোট
মোট জিডিপির প্রায় 3%, মোট জিডিপির প্রায় 3%। দেখেন এই ডাটাটা আমি একটু ভেঙে ভেঙে আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যামাউন্টটা কীরকম দাঁড়ায়। যেমন জিডিপি যেটা বলা হচ্ছে সারা ওয়ার্ল্ডে যত টাকার বাজেট হয় বিভিন্ন ক্ষেত্রে, সেটা আপনার 2023 সালে ছিল 105.4 ট্রিলিয়ন ইউএস ডলার, এবং 2024 সালে ছিল সেটা 110, আর 2022 সালে ছিল 101। তাহলে যদি দেখেন প্রতি বছরে প্রায় $5 বিলিয়ন করে, 5 ট্রিলিয়ন ইউএস ডলার করে বৃদ্ধি পাচ্ছে। আমি ওই ডাটা থেকে বলেছি যে দেখেন প্রতি 5 বছর যদি এরকম বাড়তে থাকে, এবং বলছে যে টোটাল যে আপনার জিডিপি আয় তার 3% আপনার ব্যয় হবে এই রোগগুলোর জন্য। এখন মজার বিষয় হচ্ছে যে এই রোগগুলো হচ্ছে অনলি ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আপনার এই নিরাময় করা সম্ভব। তাহলে আমি এতক্ষণ স্পেসিফিক ডাটা দিলাম। এই যে এটা হচ্ছে, তাহলে কি আমি ভয়াবহতা বোঝানোর জন্য বলেছি যে আসলে এই রোগগুলা নিরাময়ের জন্য একমাত্র উপায় হচ্ছে কয়েকটা। এক হচ্ছে আপনার সঠিক খাদ্যাভ্যাস ফলো করতে হবে, আর নিয়ন্ত্রিত জীবনাচার ফলো করতে হবে। এখন খাদ্যাভ্যাসে কী করতে হবে, যেটা আমরা বলতেছি আপনি কী কী খাবার খাবেন। যদি আমরা ডায়েট বলি, তাহলে ডায়েটের মধ্যে খেতে হবে আপনার লো কার্ব ডায়েট খেতে হবে, আর হচ্ছে রেড মিট বাদ দিতে হবে, মানে লাল মাংস বাদ দিতে হবে। আর হচ্ছে আপনার তারপর ফাস্ট ফুড যেটা আছে, প্রসেস ফুড যেটা আছে, প্রক্রিয়া করা যে খাবার করা আছে, রান্না করা যে খাবার আছে, অতিরিক্ত তৈলাক্ত মশলা খাবার যেটা আছে, লবণযুক্ত খাবার যেগুলো আছে, সেগুলো আপনাকে বন্ধ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, যেটাকে আমরা বলি যে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ বাড়াতে হবে। এখন কতটুকু বাড়াতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে মিনিমাম বলা হচ্ছে যে 30 মিনিট হাঁটাহাঁটি করতে হবে, 30 মিনিট হাঁটা করতে হবে। আর যদি এটা যদি আমরা মেজারমেন্ট করি বলছে যে আপনাকে মিনিমাম 10,000 স্টেপ দিতে হবে সুস্থ থাকার জন্য, 10,000 স্টেপ দিতে হবে। এই ওবেসিটি বলা হচ্ছে যে তার যে ওবেসিটি আছে সেটা যদি সে 10% থেকে 15% কমাতে পারে, তাহলে তার মৃত্যুর ঝুঁকি অর্ধেকে নেমে আসবে। তাহলে কত গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন। তাহলে এই যে ডায়েটের মাধ্যমে নিয়ন্ত্রণের যে পলিসি আছে, এটা একমাত্র আমাদের মনে করেন যে এই যে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের যে ফুড সাপ্লিমেন্টগুলো আছে বা নিউট্রিসিটিক্যাল প্রোডাক্ট আছে, সেগুলোতেই করা সম্ভব। আমি সেগুলো নিয়ে একটু পরে বলতেছি। এবং ডিসিপ্লিনের যে বিষয়টা বলা হয়েছে, আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ডিসিপ্লিন কীরকম, যেটা এই যে আইআর কমানোর জন্য, আমি আইআরটা একটু পরে বলতেছি, আইআরটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে এই আইআর কমানোর জন্য আপনাকে ডিসিপ্লিনে আসতে হবে। কারণ কি, আইআরের জন্য মূল গুরুত্বপূর্ণ হচ্ছে একটা বডির আমাদের সার্কাডিয়াম রিদম আছে। সার্কাডিয়াম রিদম মানে আমাদের একটা দেহঘড়ি আছে, বায়োলজিক্যাল দেহঘড়ি। এই বায়োলজিক্যাল দেহঘড়ি আমাদের বডির নির্দিষ্ট সময় নির্দিষ্ট প্রক্রিয়া করার জন্য সে অ্যাক্টিভ থাকে। যেমন যদি কাউকে বলা যে ব্যায়াম করবেন, তখন বলবে যে ব্যায়াম করার উপযুক্ত সময় কখন। ব্যায়াম করার উপযুক্ত সময় হচ্ছে বিকাল 5টার সময়। তারপর যদি বলেন যে কেউ যদি রাতে ঘুমাইতে যায়, তাহলে ঘুমের ভালো সময় কখন, বলা হচ্ছে ঘুমের উপযুক্ত সময় হচ্ছে রাত 9টা থেকে রাত 3টার মধ্যে, এবং রাত 2টার সময় আপনাকে গভীর ঘুমে থাকতে হবে। গভীর ঘুমে থাকলে আপনার মেলাটোনিন নিঃসৃত হবে। মেলাটোনিন নিঃসৃত হতে আপনার শরীরের যে হরমোন সিস্টেম সেটা ভালো থাকবে। এবং বলা হচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠার পরে 20 মিনিট আপনি রোদের ভিতর থাকবেন, আবার সন্ধ্যার সময় আপনি 15 মিনিট অন্ধকারে থাকবেন। এই যে বডির সার্কাডিয়াম রিদম, এটা যদি ঠিক রাখা না যায়, তাহলে বডির হরমোন সিস্টেম নষ্ট হয়ে যাবে। এখন দেখেন আমি একটু আইআর নিয়ে কথা বলি। আইআর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সে কীরকম, সেটা হচ্ছে কি দেখেন, আমাদের বডিতে আমরা যত খাবারই খাই না কেন, সেটা যে শেষ প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। এই ব্রেনকে গ্রহণ করবে গ্লুকোজ দিয়ে, আর আমাদের বডি চলবে হচ্ছে ক্যালোরি দিয়ে। তাহলে এখন এই গ্লুকোজের মাত্রা যখন আপনার ব্লাডে অতিরিক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে ইনসুলিনের মাত্রা যদি কম থাকে বা অ্যাবনর্মাল থাকে, তাহলে বডিতে একটা সমস্যা তৈরি হয়। কীরকম, এই গ্লুকোজ হচ্ছে আমাদের শরীরে জ্বালানি, আর ইনসুলিন হচ্ছে এই গ্লুকোজকে পরিবহন করে কোষের মধ্যে ঢুকায় দেয়। এখন আপনি কল্পনা করুন যে একটা ঘর আছে, সেখান থেকে মনে করেন বেরোনোর রাস্তা আছে, যে দরজাটা আছে সেই দরজা দিয়ে মাত্র একজন লোক ঢোকা যাবে বা একজন লোক বেরো যাবে। এখন দেখেন একটা এমার্জেন্সি অবস্থায় যদি কেউ একসাথে 3জন ঢোকার চেষ্টা করে বা 3জন বেরোনোর চেষ্টা করে, তাহলে কিন্তু ঘরের দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না, তাহলে ওই 3জনেই কিন্তু আক্রান্ত হবে। ঠিক একই রকম আমাদের কোষের ভিতর যে সিস্টেম আছে, সেক্ষেত্রে মনে করেন যে আপনার যে আমরা যে গ্লুকোজ বললাম, গ্লুকোজের ভিতর যে মাইক্রো আছে, যে এটিপি আছে, যে মূল জিনিসটা কোষের মধ্যে ঢুকাবে, তখন মাত্র একটা করে ঢুকতে পারবে। এখন গ্লুকোজ যদি মনে করেন যে বেশি হয়ে গেল কোষের বাইরে, আর ইনসুলিন উৎপাদন মনে করেন এলোমেলো আছে, এখন ইনসুলিন চেষ্টা করবে যে গ্লুকোজকে কোষের মধ্যে ঢুকানোর জন্য। এখন দেখলো যে আপনার এদিকে গ্লুকোজের হেরফের আছে,
আপনার ওদিকে ইনসুলিনের হেরফের আছে, গ্লুকোজের মাত্রা বেশি হয়ে গেছে। এখন কোষের ভিতর যে গ্লুকোজটা আপনি ঢুকাতে পারতেছেন না, তার মানে কোষের বাইরে বেশি গ্লুকোজ আছে, আর এটা ঢুকানোর জন্য চেষ্টা করতেছে কোষের ভিতর, তখন কোষ মনে করেন বিরক্ত হয়ে বন্ধ করে দিচ্ছে। আর বাইরে অনেক গ্লুকোজ থাকতেছে, তখন আপনার অতিরিক্ত গ্লুকোজ কী হচ্ছে, প্রস্রাবের মধ্যে বের হয়ে যাচ্ছে, তখন রোগীর আবার অতিরিক্ত ক্ষুধা লাগতেছে, যখন তার গ্লুকোজ কমে যাচ্ছে তখন সে বারবার খেতে চাচ্ছে। মানে এই হচ্ছে আপনার আইআর, ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে আমাদেরকে আইআর কমাইতে হলে কী করতে হবে, আমাদের যে বাড়তি গ্লুকোজ আছে সেটাকে আমাদের বার্ন করতে হবে। এখন বার্ন করতে হলে কী করতে হবে, আপনাকে লো কার্ব খেতে হবে অথবা নো কার্ব। আমি বলি লো কার্ব অথবা নো কার্ব। তাহলে আপনি কার্বোহাইড্রেট কমাইতে হবে, কার্বোহাইড্রেট কমালে কী করতে হবে, যেটা আমরা বলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট কমাইয়া আপনাকে মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কমায় আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে। তার মানে কি ফুড সাপ্লিমেন্ট যেগুলো আছে, আমরা যে এখন একটু পরে কথা বলবো সেটা নিয়ে, সেগুলো আপনাকে সরবরাহ করতে হবে। তার মানে কি আমরা এই যে মেটাবলিক সিনড্রোম বললাম, এটার মূল প্রবলেম কিন্তু বলা হচ্ছে আইআর, ইনসুলিন রেজিস্ট্যান্সি। এবং এই যে মেটাবলিক সিনড্রোম, এটার আবার আরও কয়েকটা বিকল্প নাম আছে, সেগুলো আমি একটু বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এটা আসলে কতভাবে এটাকে মনে করেন যে আপনার বিজ্ঞানীরা নামকরণ করছে। যেমন এটাকে বলা হয় সিনড্রোম এক্স, আরেকটা নাম আছে এই যে মেটাবলিক সিনড্রোমের মধ্যে, সিনড্রোম এক্স বলা হয় দি ডেডলি কোয়ার্টেট, অথবা বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম। এই ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে আমি কি আপনাদেরকে ইনসুলিন রেজিস্ট্যান্স মনে হয় বুঝাতে পারলাম। আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে সেটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা আরও রিপেয়ার্স করব। তাহলে আমার মূল যে আলোচনা, যে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য আমাদের কী করতে হবে, আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস আর হচ্ছে নিয়ন্ত্রিত জীবনাচার। তাহলে আমাদের সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনাচার নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং দেখেন, যদি আপনি বলেন যে মডার্ন বা প্রচলিত যে সিস্টেম আছে, এই 5 রোগের জন্য অ্যাকচুয়ালি কোনো ওষুধ নাই। কারণ যারা ব্যবহার করে বিভিন্ন ধরনের স্টাটিন বা মনে করেন যে অন্য যে মনে করেন এসি, মনে করেন ডায়াবেটিস কমানোর জন্য, প্রেশার কমানোর জন্য এবং ওবেসিটি কমানোর জন্য, এগুলো আসলে কোনো কার্যকরী না। এগুলো জাস্ট মনে করেন যে বলে যে আপনি যতদিন বাঁচবেন ততদিন খেয়ে যাবেন, এটা জাস্ট কমানো। এবং আপনি যদি ডাটা দেখেন, যারা আগে ডায়াবেটিসে ভুগতো তারা এখন আরও বেশি ডায়াবেটিস আছে। তার মানে কি 15 বছর 20 বছর যাবত একই রোগ নিয়ে যদি ভোগে, তাহলে বুঝতে হবে সেটা কোনো রোগ না। কারণ কি আমাদের যে ডাটা আছে, যদি কারো রোগেই থাকে তাহলে সে রোগ সর্বোচ্চ 7 থেকে 10 বছরের ভিতরে নিরাময় করা সম্ভব। কিন্তু যদি আপনি আজীবন ওষুধ খেতে চান, সেটা আসলে কোনো রোগ নয়। তাহলে আমাদের আমি এখন খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবো। খাদ্যাভ্যাসের জন্য আমাদের যে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো আপনি একদম প্রথম থেকে যদি আমি বলি, এটা হচ্ছে আমার ক্রোনোলজিক্যালি সাজানো, কেউ এর সাথে দ্বিমত করতে পারে বা একমত হতে পারেন বা নতুন কোনো পদ্ধতিও বলতে পারে। তাহলে আমি এখন এই যে হেলথ গ্রিন ওয়ালের যে প্রোডাক্টগুলো আপনি এই যে আইআর বললাম বা মেটাবলিক সিনড্রোম আছে, সেটার জন্য যেগুলো আমরা ব্যবহার করতে পারি, এখন কিন্তু আমি বিজনেস পলিসির কথা বলতেছি। এতক্ষণ আপনাদের ডাটাগুলো দিলাম, যে এই ডাটাগুলোর অ্যাগেনস্টে আপনি যে প্রোডাক্টগুলো আপনি অফার করতে পারবেন, এই ধরনের রুগী, এই ধরনের লোক যারা আছে তাদেরকে আপনি অফার করতে পারবেন। কীরকম? প্রথম 1 নম্বর যদি আমাকে বলেন কোন প্রোডাক্টটা, সেটা হচ্ছে ব্লাডসের ওদের অনেক সুন্দরভাবে বলেছে এবং অনেকে এটা নিয়ে বলতেছে ফ্রেশ ড্রিঙ্ক চেঞ্জিং জিংজিং, যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। কারণ কি, এটা দিয়ে প্রথমে আপনার বডিটাকে ক্লিনজ করতে হবে। ক্লিনজিংয়ের পরে আমি কিন্তু একদম প্রোডাক্টের যে অ্যাক্টিভিটি, সেগুলো আমি খুব সংক্ষেপে বলতেছি, বিস্তারিত প্রোডাক্ট নিয়ে আলাদাভাবে আলোচনা করা হবে। কারণ আপনি আমাকে টোটাল যে কোন প্রোডাক্টগুলো আপনার মেটাবলিক সিনড্রোমের জন্য ইউজ করা যাবে, সেটা একটা গাইডলাইন আমি দিচ্ছি। তাহলে প্রথম গেল ফ্রেশ ড্রিঙ্ক, তারপর আছে টুরমালিন ফ্লাক্স। দেখেন, এই টুরমালিন ফ্লাক্সের কথা কেন আমি বললাম, এটা কি করবে যে আপনার যে ওই যে আপনার যে যখন আপনি ক্লিনজিং করবেন, তারপরে আপনার বডিতে এই যে টুরমালিন ফ্লাক্সের কাজটা কি, এটার যে মূল যে উপাদান সেটা হচ্ছে আপনাকে অ্যালকালাইন ওয়াটার দেবে। এই অ্যালকালাইন ওয়াটার কি গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে বডিতে আমাদের দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে এটাকে বলা হেমোস্ট্যাটিক সিস্টেম, একটা হচ্ছে অ্যালকালিনিটি, একটা অ্যাসিডিটি। এই আমাদের বডির পিএইচ হচ্ছে, ব্লাডের পিএইচ হচ্ছে সবসময় অ্যালকালাইন থাকে 7.4, অ্যাভারেজে 7.4 থাকে, রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45। তাহলে আপনি যদি ব্লাডের অ্যালকালাইন পিএইচ রাখতে পারেন, তাহলে আপনি কি থাকবেন, আপনি হচ্ছে অনেকগুলো যে আমি মেটাবলিক সিনড্রোম যেগুলো বললাম, এই 5টা রোগ তো আছে, এর সাথে ক্যান্সার, পেইন, অন্য যে ক্রনিক অ্যাবনর্মালিটি আছে, সেগুলো কিন্তু আপনার এই অ্যাসিডিটি সহ যে সমস্যাগুলো আছে, সেগুলো কিন্তু আপনার যেটা বলে পানির কারণে হয় বা বডির আমাদের হেমোস্টেসিসের কারণে হয়। কারণ আমাদের বডিতে 65 থেকে 70% হচ্ছে পানি। এবং এই যে টুরমালিন ফ্লাক্সে পানি রাখার কারণে যেটা হবে, সেটা হবে একটা মিনারেলস ওয়াটার এবং অ্যালকালাইন ওয়াটার, দুটো শব্দ গুরুত্বপূর্ণ। দিট ইজ মিনারেলস ওয়াটার অ্যান্ড অ্যালকালাইন ওয়াটার। কারণ আপনার যে আমাদের বডিতে যারা যে মনে করেন যে এই অ্যাসিডিটির যত ওষুধ খায়, তার চেয়ে কিন্তু এই টুরমালিন ফ্লাক্সের পানি
অনেক অনেক বেশি উপকার করবে এবং সে সারাদিন অনেক এনার্জেটিক থাকবে এই যে যদি আপনার এই টুরমালিন ফ্লাক্সের পানিটা সে ইউজ করে। এরপর দেখেন 3 নম্বর যে প্রোডাক্ট আমি বলতে পারি ব্লুবেরি সয়া প্রোটিন। কারণ কি যেহেতু তাকে আমরা ওইদিকে কী বলছি রেড মিট বন্ধ করছি, তারপরে মনে করেন অন্য প্রোটিন জাতীয় খাবার আমরা বন্ধ করছি, প্ল্যান্টস অ্যানিম্যাল প্রোটিন আমরা তাকে বন্ধ করছি, তাহলে অ্যানিম্যাল প্রোটিনের পরিবর্তে আমরা তাকে সয়া প্রোটিন তাকে দিতে পারবো। কিন্তু আমি কিন্তু দেখেন 5টা রোগের একসাথে যে ব্যবস্থা সেগুলো কিন্তু বলতেছি। তো এরপরে আছে ব্লুবেরি প্রো শেপিং টি, যেটা আছে ব্লুবেরি প্রো শেপিং টি করবে যাদের দেখবেন যারা বিভিন্ন ধরনের যে ডুবা তেলের যে স্ন্যাক্সগুলো খায়, বিশেষ করে চপ, তারপরে মনে করেন যে ওই যে পেঁয়াজু বেগুনি, এগুলো কিন্তু তাদের একটা নেশার মতো করে, আসক্তির মতো। তারা কিন্তু দেখেন 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে গিয়েও কিন্তু মনে করেন যে এই ভাজাভুজি খেয়ে আসে এবং ওই দোকানের ভাজাই কিন্তু ভালো লাগে, যে দোকানে খায় ওই দোকানে ভাজাই কিন্তু খেতে যায়। কারণ কি ওই দোকানের তেলের ভিতরে যে ধরনের সে কেমিক্যাল ব্যবহার করে ওইটার প্রতি তার একটা আসক্তি চলে আসে। এই আপনার যে প্রো শেপিং টি যেটা আছে এটা খেলে তার ওই যে বিভিন্ন ধরনের ফাস্টফুডের প্রতি যে আসক্তি আছে সেটাকে সে কমাইতে পারবে। এরপর আছে ব্লুবেরি আপনার সুপার নিউট্রিয়েন্ট যেটা আছে এটাও আপনি ইউজ করতে পারবেন। তার মানে কি সে যখন হয় যে আপনার অন্য যে আমরা প্ল্যান্টস প্রোটিন অ্যানিম্যাল প্রোটিন যে বন্ধ করলাম বা অন্য যে খাবারগুলো বন্ধ করলাম তার পরিবর্তে কিন্তু তাকে এটাকে সাপ্লিমেন্ট দেবে। তারপর এনার্জি ড্রিঙ্কসটা কী করবে, তার যে হরমোন সিস্টেমটা ইসব্যালেন্স হয়ে গেছে সেই হরমোন সিস্টেমকে ঠিক করবে। কারণ এটার ভিতরে দুটো গুরুত্বপূর্ণ উপাদান দেওয়া আছে, মাকা এবং জিনসেং, এবং আরও অন্য যে উপাদানগুলো আছে সেগুলো খুবই রিচ। যেটা মাকার কথা বলা হয় মাকা, পেরুর মাকা, এবং এটা বলছে পেরুর মাকা, এবং একটা ইনোসেন্ট এরিয়া বলা হয়, এটা মনে সবচেয়ে পবিত্র জায়গা থেকে এটা সংগ্রহ করা হয়। হ্যাঁ, এই জন্য এটা পুরুষ এবং মহিলা উভয়ের যে তাদের যে হরমোন লেভেলটা সেটাকে ঠিক করে। কারণ কি পুরুষের যে ভাল লাগে না বলে সেটা কিন্তু তৈরি হয় এই টেস্টোস্টেরন লেভেল যদি কমে যায়, আর এটা কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলটাকে খুব পরিমাণ বাড়াবে। তাহলে তার ভিতর যে এনার্জিটা ঠিক থাকবে। তারপর ব্লুবেরি কোলাজেন পেপটাইড। এরপরে আসতে পারে কর্ডিসেপস কফি, তারপর আপনার হলো গ্যানোডার্মা কফি, ব্লুবেরি কফি, ব্লুবেরি কনসেন্ট্রেট অতি উত্তম একটা জিনিস, যেটা এর আগে কয়েকজন বক্তা আমাকে বলেছে এবং আমিও একটু পড়াশোনা করে দেখলাম। এবং এটা বলা হয়েছে যে আপনার টাইপ 2 ডায়াবেটিক্স এবং আইয়ের, যেটা আমরা বললাম টাইপ 2 ডায়াবেটিস এবং আইয়ের জন্য খুব ভালো কাজ করবে। ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা আছে সেটাকে সে কমাবে। তারপরে সর্বশেষ আরও পরে যেটা আছে আমরা বলি কম্পাউন্ড ম্যারো পাউডার যেটা আছে, কারণ কি এটা কিডনি ফাংশনকে ঠিক করে। কারণ কি যারা ডায়াবেটিসে দীর্ঘদিন ভোগে তাদের কিন্তু কিডনি ফাংশন অ্যাবনর্মাল হয়ে যাবে, তাহলে তাদেরকে মনে করেন যে এই কিডনি ফাংশনের জন্য কিন্তু আপনার কম্পাউন্ড ম্যারোটাও ব্যবহার করতে পারবে। এরপরে আরেকটা জিনিস আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা অনেকে বলে না, এটা আমাদের মেডিকেল টুলস, যেটা ইনফ্রারেড ব্লাড সার্কুলেশন মেসেজ যেটা আছে, মেসেঞ্জার, যেটা ফুড মেসেজ আমরা বলি সংক্ষেপে, ইনফ্রারেড ব্লাড সার্কুলেশন মিটিং। কারণ কি যেহেতু তাদের ওবেসিটি আছে তারা কিন্তু চাইলে দীর্ঘক্ষণ হাঁটতে পারে না, বা যাদের হার্টের প্রবলেম থাকবে তাদের কিন্তু আপনি দীর্ঘক্ষণ হাঁটাতে পারবেন না। তাহলে তারা কী করবে, তারা বাসায় বসে মনে করেন যে আপনার এই যে ইনফ্রারেড ব্লাড সার্কুলেশন মেশিন এটা তারা ইউজ করবে। আর সর্বশেষ আছে টুরমালিন নেকলেস এবং ব্রেসলেটও ব্যবহার করতে হবে। এখন আপনারা বলবেন যে টুরমালিন নেকলেস এবং ব্রেসলেট কেন ব্যবহার করবে? দেখেন এই যে সমস্ত রুগী এই সমস্ত রোগে 5 থেকে 15 বছর ভোগে, তাদের ভিতরে একটা নেগেটিভ সেলফ টক তৈরি হয় যে মনে করে তার আর কোনোদিন ভালো হবে না। এই যে নেগেটিভ সেলফ টকের কারণে অথবা তার স্ট্যামিনা কমে যাওয়ার কারণে তার ভিতরে একটা ভ্রান্ত বিশ্বাস আসে যে আমি আর যেহেতু ভালো হবো না তাহলে আমি ওষুধও খাবো না ঠিকমতো। অনেক রুগী এসে বলে যে স্যার আমার আর ওষুধ খেতে ভালো লাগে না, আমি আর ওষুধ খাবো না। এখন দেখেন এই নেগেটিভিটি কমানোর জন্য এটা যেহেতু এই যে টুরমালিন আপনারা জানেন এটা একটা উপরত্ন, এবং এটা সম্বন্ধে ব্যাখ্যা করা আছে যে আপনার বডিতে নেগেটিভ আয়নগুলো দূর করবে এবং আমাদের বডির হরমোন সিস্টেমটাকে দূর করবে, এবং বলছে যে আপনার আমাদের রূপচক্র বলে, অনেকে বলে যে যাদের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, তারপর অনেকে যে ওই যে ভালো লাগে না বলে, বা তাদের সঙ্গীদের সাথে যে দূরত্ব তৈরি হচ্ছে, এবং বাড়ির ভিতরে যে ঘরের ভিতরে যে নেগেটিভ আয়ন আছে সেই নেগেটিভ আয়নকে দূর করবে। বিশেষ করে আপনার যে রেডিয়েশন আছে, তারপর পলিউশন আছে, এই যে ইনফ্রারেড বা আল্ট্রাভায়োলেট, অথবা মনে করেন যে মোবাইল স্ক্রিন থেকে যে গামা রশ্মি তৈরি হয়, বা ব্লু স্ক্রিন থেকে যেগুলো রেটিনার মধ্যে ক্ষতি করে, সেগুলোকে টোটালগুলোকে কিন্তু আপনার এই নিয়ন্ত্রণ করবে এই যে টুরমালিন নেকলেস এবং ব্রেসলেট, এবং এটার মধ্যে যে আমাদের আয়ন দূর করা যে অ্যান্টেনার মতো যেটা আছে এই রিচার্জ করা যাবে, এটাও কিন্তু এটার জন্য ব্যবহার করা যাবে। তাহলে আমি এই প্রোডাক্টগুলোই আজকে বলতে চাই এবং বললাম। আশা করি যে আমার একদম 30 মিনিটে আমার লেকচারও শেষ করলাম, মূল লেকচার। এখন আমি আপনাদেরকে সময় দেব যে যদি আপনারা আমাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করতে চান তাহলে এটা করতে পারবেন। থ্যাংক ইউ স্যার, চমৎকার। আজকে আমাদের ডাক্তার রেজাউল করিম স্যার চমৎকার আজকের সায়েন্টিফিক কিছু ডকুমেন্ট নিয়ে হেলথের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, যে বক্তব্যগুলো হয়তো আপনারা প্রথমবারের মতো শুনেছেন।
যে ওয়ার্ল্ড কিভাবে এই যে টাইপ 2 ডায়াবেটিস কিভাবে বেড়ে যাচ্ছে প্রতি গ্রামে গ্রামে এবং বিশ্বব্যাপী। তারপর আয়ার একটা কি জিনিস এর সম্পর্কে জানলাম। তো ইনসুলিন হরমোনটা কিভাবে বডিতে কাজ করে না এটার জন্য আমাদের কি ধরনের প্রোডাক্ট আমাদের ইউজ করা দরকার, যে সমস্ত মানে বিস্তারিত স্যারে অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে বললেন, তার টোরমালিন ফ্লাক্স সম্পর্কে বললেন। তো এই ধরনের সায়েন্টিফিক অনেকগুলো বললেন, হয়তো স্যারে পর্যায়ক্রমে আরো অনেক বিস্তারিত বলবেন সময় পেলে পর্যায়ক্রমে আমাদের। তো আমরা অনেক কিছু জানলাম, আমরা জানলাম কিভাবে হাই প্রেশার কি কন্ট্রোল করা যায়, টিজি, প্লাস্টিক সুগার, উচ্চ রক্তচাপ, মেটাবলিজম সিনড্রোম, কিভাবে এগুলো থেকে আমরা কিভাবে ব্যালেন্সিং একটা নিউট্রিশন পাই, ফুডস সাপ্লিমেন্ট কিভাবে আমরা খেয়ে আমরা জীবনকে সুস্থ রাখতে পারি। এই ধরনের একটা চমৎকার প্রেজেন্টেশন উপহার দেওয়ার জন্য স্যারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এই পর্যায়ে আজকের এই যে হাউসে আজকে কারা কারা এই প্রেজেন্টেশনে আপনার উপকৃত হয়েছেন বা আরো এই ধরনের সায়েন্টিফিক আমরা আরো জানতে চাই, আরো বেশি বেশি শুনতে চাই, তারা একটু মেহরবানি করে হ্যান্ড রেজ করবেন। আমরা দেখে নেব কতজন আজকের এই প্রেজেন্টেশনে হ্যান্ড রেজ করছেন। জি, হ্যান্ড রেজ বাড়ছে। আমরা যদি হ্যান্ড রেজ করে আমরা আজকের প্রেজেন্টারকে উৎসাহিত